আচ্ছা, কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো তোমরা যারা আমার একাডেমিক অ্যাডমিশনের স্টুডেন্টরা আছো বা যারা এই বিগত ১ বছর আমার এডটেকের জার্নিতে টুকটাক আমারে চিনো, তোমরা জানো আই গেস আমার ব্যাকগ্রাউন্ড এনডিসি ছিল। আমার কলেজ ছিল নটরডেম কলেজ অ্যান্ড নটরডেম কলেজের কুইজের প্রশ্ন নিয়ে সবারই একটু টুকটাক ফ্যাসিনেশন আছে, তাই না? ফ্রেন্ডদের তো যারা অন্যান্য কলেজে পড়ো, অনেকেই দেখা যায় যে এনডিসির স্টুডেন্টদের নক দেয় যে, "মামা তোর কুইজের প্রশ্নটা একটু দেখি যে কি হইছে?" অ্যান্ড এনডিসির সবচেয়ে বিদঘুটে প্রশ্ন, সবচেয়ে কঠিন প্রশ্ন হয় ফিজিক্সে। তো আমি যেহেতু অনলাইনে ফিজিক্স পড়াই না, সেটা আমার মাথা ব্যথা না। আমি হলো অনলাইনে ম্যাথ পড়াই। তো আমি ভাবছি, এই আইডিয়াটা আমার আসছিল অনেকদিন আগেই। এক্সিকিউট করতে টাইম লেগে গেছে। আমি ভাবছিলাম যে এক কাজ করি, এনডিসির কুইজের যে প্রশ্নগুলা ২৭ ব্যাচের, এইচএসসি ২৭ ব্যাচের কুইজের যে প্রশ্নগুলা, আমি সবগুলা ধরে, ধরে সলভ করায় দিব অ্যান্ড একটা প্লেলিস্ট বানায় দিব। যেন কেউ যদি দেখতে চাও যে ভাই দেখি কি প্রশ্ন আসছে, কঠিন নাকি সহজ নাকি কিভাবে করে, সে যেন দেখতে পারেন। মেবি লাভ হইতেও পারে, নাকি হবে না? কি মনে হয়? দেখি আমরা কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি। আমরা আজকে যে কোয়েশ্চেনটা সলভ করব সেটা হলো এনডিসি এর রাউন্ড 2 এর কোয়েশ্চেন ছিল। ম্যাথের রাউন্ড 2 এর কোয়েশ্চেন, যেটা হলো সায়েন্স 1 থেকে 14, 1 থেকে 14 গ্রুপের ছিল। আমার যতদূর মনে আছে এইটাই প্রশ্নের উপরে লেখা ছিল। টোটাল রাউন্ড কয়টা আমি ভুলে গেছি। এনডিসিতে আমি পড়ছি 2018 সালে, 18-19, তো মেলা দিন হয়েছে। দেখো, তো আমরা কথাবার্তা না আবার স্টার্ট করি। এই কোয়েশ্চেনটার মধ্যে টোটালি 5টা এমসিকিউ আছে অ্যান্ড 4টা হলো আমার শর্ট কোয়েশ্চেন আছে, ঠিক আছে? তো অ্যান্ড কুইজটা প্রবাবলি ছিল হলো সরল রেখার ত্রিকোণমিতির উপর। সেকেন্ড কুইজ তো ম্যাট্রিক্স শেষ হয়ে ত্রিকোণমিতি চলতেছিল, না ম্যাট্রিক্স শেষ হয়ে হলো সরল রেখা চলতেছিল, আর প্রবাবলি সাইড বাই সাইড হলো তোমার কি বলে ওই ত্রিকোণমিতি পড়াইতেছিল। তো যাই হোক, প্রথম যে কোয়েশ্চেনটা বলছে এক্স স্কোয়ার প্লাস 4y মাইনাস 4 ইকুয়ালস টু 0, এটার পোলার সমীকরণ চাইছে। এটার কি চাইছে? পোলার সমীকরণ। এখন কথা বুঝো, পোলার সমীকরণ মানে হলো ইকুয়েশন থেকে আমি এক্স এবং ওয়াই সরায় আর এবং থিটা নিয়ে আসবো। বুঝা গেছে? আর এবং থিটা নিয়ে আসবো, তাই তো? এখন আমরা জানি যে পোলার থেকে কার্তেশীয়, কার্তেশীয় থেকে পোলার কনভার্সনের সূত্র কি? একটা হলো এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, এবং আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? ক্লিয়ার? তো আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। দেখো কি দিছে, এক্স স্কোয়ার প্লাস 4y মাইনাস 4 সমান 0। এখন এখানে এক্স স্কোয়ার আছে, যদি সাথে একটা ওয়াই স্কোয়ার থাকতো সূত্র যাইতো আর স্কোয়ার, ওয়াই স্কোয়ার নাই। আচ্ছা, নাই যেহেতু আমি এক্সট্রা লিখছি, বামে একটা এক্সট্রা লিখছি, আমি ডানেও একটা এক্সট্রা যোগ করে দিব। ক্লিয়ার? এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা বলতে পারি হলো আর স্কোয়ার। আর এখন এই যে ওয়াই স্কোয়ার, এটা ডানে থাকলো, 4y ওই দিক নিয়ে যাও, মাইনাস 4y, 4 ওই দিক গেলে প্লাস 4। এখন ডান সাইডে দেখো পূর্ণ বর্গের সূত্র যাইতেছে। পূর্ণ বর্গের সূত্র যাইতেছে কিভাবে? ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 2, আর 4 কে বলবো 2 স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন ওয়াই এর বদলে আমরা কি লিখতে পারি? ওয়াই এর বদলে আমরা লিখতে পারি আর সাইন থিটা, তার মানে আর সাইন থিটা মাইনাস 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে? এখন দুই সাইডে কি স্কোয়ার স্কোয়ার চলে যাবে, বেসিক্যালি স্কোয়ারটা ওই দিক যায় রুট হয়ে যাবে আর কি, স্কোয়ারটা ওই দিক যায় রুট হয়ে যাবে। তাহলে দেখো সিম্পলি দুই সাইড থেকে স্কোয়ার বাদ দিয়ে দিব, তাহলে আমরা লিখতে পারি যে আর ইকুয়ালস টু, স্কোয়ারটা যখন উঠবে তখন এইদিকে একটা প্লাস মাইনাস আসবে। নর্মালি আমরা দেই না, বাট প্লাস মাইনাস আসবে। যদি আসে এটা এইভাবে লিখবো, প্লাস মাইনাস আর সাইন থিটা মাইনাস 2। তাহলে একবার প্লাস নিয়ে কাজ হবে, আর ইকুয়ালস টু আর সাইন থিটা মাইনাস 2। ঠিক আছে? তাহলে এটা কি অপশনে আছে? নাই, এটা অপশনে নাই। আমি যদি মাইনাস নিয়ে কাজ করি, আর ইকুয়ালস টু, মাইনাস নিলে আসবে মাইনাস আর সাইন থিটা এবং মাইনাসে মাইনাসে প্লাস 2। ক্লিয়ার? ধরতে পারছি? আর সাইন থিটা বামে নিয়ে আসো, এটা প্লাস হয়ে যাবে, আর প্লাস আর সাইন থিটা ইকুয়ালস টু 2, তার মানে আর কমন গেলে আসবে 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 2। ক্লিয়ার? এই যে
এটা হলো অ্যান্সার, আর ইন্টু 1 প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 2। এই যে ধরতে পারছি প্রথমটা। সেকেন্ড বলে দিছে এ এর মান কত হলে এই তিনটা সমরেখ হবে। সমরেখ মানে কি? একই রেখার উপর অবস্থিত তিনটা বিন্দু যদি একই রেখার উপর অবস্থিত হয়, তিনটা বিন্দু যদি এরকম একই রেখার উপরে অবস্থিত হয় তখন তাদেরকে আমরা বলি সমরেখ। এখন সমরেখ দুইভাবে ম্যাথটা করা যায়। ধরো তিনটা বিন্দু এ বি সি, এরা যেহেতু একই রেখার উপর অবস্থিত, আমরা এ এবং বি এই দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করব। আমরা বি এবং সি এই দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করব। এ এবং বি নিয়ে ঢাল হইলো বের করলাম, সেটা m1। বি এবং সি নিয়ে ঢাল বের করলাম, সেটা হইলো আমার m2। যেহেতু এরা একই রেখার উপরে অবস্থিত, অর্থাৎ এই তিনটা বিন্দু একই রেখার উপরে, সমরেখ মানে কি একই রেখার উপরে, তার মানে m1 বের করো আর m2 বের করো, দুইটা ঢাল কি এক্স্যাক্টলি সেম আসবে। কারণ কি? কারণ এই দুই বিন্দু তিন বিন্দু যাই বলো না কেন, এরা একটা রেখাকে রিপ্রেজেন্ট করে, এবং একটা সরল রেখার যে কোনো দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করো, ঢাল সবসময় সেমই আসবে। সরল রেখার ঢাল চেঞ্জ হয় না। বোঝা গেছে? তাহলে আমরা ওই কাজটাই করি। আমরা ফার্স্টে এ এবং বি নিয়ে ঢাল বের করি। ঢালের সূত্র মনে আছে? দুই বিন্দু দেয়া থাকলে সূত্র y2 মাইনাস y1 নিচে x2 মাইনাস x1। ক্লিয়ার? আচ্ছা তাহলে কাজ শুরু করি। ফার্স্টে এ বি এর ঢাল আমি একদম ভেঙে ভেঙে করাইতেছি। বলতে পারো ভাই এমসিকিউ আপনি এত ভাঙতেছেন, এত কি টাইম পাবো? তুমি নিজে ম্যাথ করার সময় তো এত টাইম নিবা না, আমি বোঝানোর জন্য সব ভেঙে দেখাইতেছি। এ বি এর ঢাল তুমি কি এমসিকিউ সলভ করার সময় লিখবা এ বি এর ঢাল সমান কি বিসি এর ঢাল? জীবনেও না। তুমি ডিরেক্ট সূত্র লিখবা। সূত্র কি? y2 মাইনাস y1। y2 হলো 2a, ঠিক আছে? y2 হলো 2a, y1 হলো 2 মাইনাস 2a, নিচে x2 মাইনাস x1। x2 হলো 1 মাইনাস a, x1 হলো শুধু a, ঠিক আছে? এরপরে বিসি, বি এবং সি বিন্দু নাও। y2 মাইনাস y1 6 মাইনাস 2a, মাইনাস হলো 2a, নিচে x2 মাইনাস x1 মাইনাস 4 মাইনাস a, মাইনাস ব্র্যাকেট দিব যেহেতু মাইনাস আছে, ওইখানে হলো 1 মাইনাস a। তাহলে দেখো কত আসে, 2a মাইনাস 2 মাইনাস a প্লাস 2a, নিচে 1 মাইনাস 2a, মাইনাস এ 2a হয়ে যাবে। এখানে হলো 6 মাইনাস 4a, নিচে মাইনাস 4 মাইনাস a মাইনাস 1 মাইনাস এ প্লাস এ। দেখো এ কাটা যায়, তাহলে কত থাকে? 2 আর 2 এ 4, 4a মাইনাস 2 নিচে 1 মাইনাস 2a সমান 6 মাইনাস 4a মাইনাস 4 মাইনাস 1, তার মানে মাইনাস 5। ঠিক আছে, মাইনাস 5 আসলো। এখন আর গুণ দাও, আর গুণ দাও, তাহলে মাইনাস 5 ইন্টু 4, তার মানে মাইনাস 20a, মাইনাস 5 ইন্টু মাইনাস 2, তার মানে 5 দুগুণে 10 প্লাস 10 সমান। এখানে দেখো 1 মাইনাস 2a 6 মাইনাস 4a গুণ যাবে, একের সাথে গুণ দাও, তার মানে 6 মাইনাস 4a, মাইনাস 2 এর সাথে গুণ দাও, 6 দুগুণে 12, তার মানে মাইনাস 12a, মাইনাস 2a মাইনাস 4a, মাইনাসে প্লাস 4 দুগুণে 8a স্কয়ার। সব ডানে পাঠায় দাও। ডানে অলরেডি কে কে আছে দেখো, ডানে অলরেডি আছে 8a স্কয়ার, 4 আর 12 হইলো মাইনাস 16a প্লাস 6। বাম সাইডে মাইনাস 20 আছে, ওই দিক গেলে প্লাস 20। এখানে 10 আছে, ওই দিক গেলে মাইনাস 10। তাহলে এখানে আমরা বলতে পারি 8a স্কয়ার, 20 থেকে 16 গেলে 4, 4a, 6 থেকে 10 গেলে মাইনাস 4 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? 4 দ্বারা ভাগ করা যায় দুই সাইডে, অথবা 4 কমন নেওয়া যায়, তাহলে আসে 2a স্কয়ার প্লাস a মাইনাস 1, তাই তো? 2a স্কয়ার প্লাস a মাইনাস 1 সমান 0। 4 ওইদিকে 0-র নিচে পাঠিয়ে দাও, তার মানে 2a স্কয়ার প্লাস a মাইনাস 1 সমান 0। এটা আমার ক্যালকুলেটরেই করা যায়। এখন মিডল টার্মটা আমি ভেঙে দেখাই দিই। মিডল টার্মটা কত জানো? 2a স্কয়ার প্লাস a মাইনাস 1 সমান 0। তো মিডল টার্ম কত হবে? 2 1 কে 2, তাই না?
2a স্কয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 1 সমান কত 0। তাহলে আমি যদি 2a কমন নেই আসবে a প্লাস 1, আমি যদি মাইনাস 1 কমন নেই তাহলে আসবে a প্লাস 1। তাহলে এখান থেকে বলা যায় a প্লাস 1 কমন নাও, 2a মাইনাস 1 সমান 0, তার মানে হয় a প্লাস 1 সমান 0, a সমান মাইনাস 1, অথবা 2a মাইনাস 1 সমান 0, 2a সমান 1, a সমান হাফ। মাইনাস 1 এবং হাফ, ঠিক আছে, মাইনাস 1 এবং হাফ, এই তো খ। অবভিয়াসলি এই মিডল টার্মের পার্টটা ক্যালকুলেটরে ইজিলি করা যায়, ঠিক আছে, গেল সেকেন্ডটা। থার্ড কোয়েশ্চেনে কি বলছে, এক্স অক্ষ থেকে একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্ব, সঞ্চার পথের ম্যাথ। তো সঞ্চার পথে যখনই বলে যে একটি সেট, সঞ্চার পথ কি একগুচ্ছ বিন্দুর সেট, তো আমরা কোন কাজটা করি, আমরা সঞ্চার পথের ম্যাথ সবসময় একটা সিম্পল মেথডেই করি। সঞ্চার পথের সকল বিন্দুকে রিপ্রেজেন্ট করার জন্য ধরে নেই একটা বিন্দু, সেটা হলো পি এক্স কমা ওয়াই। সকল বিন্দুকে রিপ্রেজেন্ট করার জন্য একটা বিন্দু ধরি এক্স কমা ওয়াই। এখন বলছে যে এক্স অক্ষ থেকে এই সঞ্চার পথ, একটা সেট বলতে কি ওই সঞ্চার পথই তো বুঝাইতেছে, সঞ্চার পথের যে কোনো বিন্দুর দূরত্ব ম্যাথ করবাক যেভাবে সঞ্চার পথের ম্যাথ, আবার বলতেছি যে কোনো বিন্দুর হিসাব বাদ দাও, সবগুলো বিন্দুকে রিপ্রেজেন্ট করার জন্য ধরতেছি পি। এখন প্রশ্নটা জাস্ট পি বিন্দু দিয়ে পড়ো তাহলেই শেষ। তাহলে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক। এখন ইজি না প্রশ্নটা? তাহলে একটি সেটের যে কোনো বিন্দু বাদ, একটি সেটের যে কোনো বিন্দু বাদ, তার বদলে রিপ্রেজেন্ট করার জন্য আমরা নিতেছি কাকে, নিতেছি হলো পি বিন্দুকে, যার স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই। তাহলে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক। কি বলছে, এক্স অক্ষ হতে পি এক্স কমা ওয়াই এর দূরত্ব ইকুয়ালস টু মূল বিন্দু হতে তার মানে পি এক্স কমা ওয়াই এর দূরত্বের কি অর্ধেক। ক্লিয়ার? ওকে, এখন দেখো এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হলো তার কোটি মানে ওয়াই এর মডুলাস। এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই এর মডুলাস, ওয়াই অক্ষ থেকে দূরত্ব এক্স এর মডুলাস। ডান সাইডে মূল বিন্দু 0 0, তো 0 0 থেকে এক্স ওয়াই এর দূরত্ব কত, এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার রুট ওভার, দুই বিন্দুর দূরত্ব। এটা হলো মূল বিন্দু থেকে দূরত্বের কত গুণ, অর্ধেক। তার মানে এই বামের দূরত্বটা মানে এক্স অক্ষ থেকে দূরত্ব মূল বিন্দু থেকে দূরত্বের অর্ধেক। ক্লিয়ার? এখন দুই সাইডে স্কয়ার করো, মডুলাস অফ ওয়াই এর স্কয়ার করলে শুধু ওয়াই স্কয়ার, মাথায় রাখবো মডুলাস অফ এক্স এর স্কয়ার মানে হলো শুধু এক্স স্কয়ার। ডান সাইডে রুট চলে যাবে, এখানে থাকবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, হাফ এর স্কয়ার করলে 1/4, 4 এই দিক গুণ পাঠিয়ে দাও, আসবে 4y স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওয়াই স্কয়ার বামে আসলে বিয়োগ হবে, হবে 3y স্কয়ার সমান এক্স স্কয়ার। 3y স্কয়ার ওই দিক নিয়ে যাও, তার মানে এক্স স্কয়ার মাইনাস 3y স্কয়ার সমান কত, 0। এই হলো অ্যান্সার, এক্স স্কয়ার মাইনাস 3y স্কয়ার সমান হলো 0। ধরতে পারছি? গেল। আচ্ছা এটা গেল। নেক্সট, n যে কোনো পূর্ণ সংখ্যা হলে, পূর্ণ সংখ্যা কাকে বোঝায়, পূর্ণ সংখ্যা যাকে ইংলিশ আমরা বলি ইন্টিজার, তাই তো, ইন্টিজার প্রকাশ করি আমরা z দ্বারা, এবং সেটা হইল 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 অসীম পর্যন্ত, তাই তো। এখন বলছে cos of 2n পাই প্লাস মাইনাস π/6 এটার মান কত। তো এই টাইপের ম্যাথগুলোতে একদম ইজিয়েস্ট ওয়ে হলো n এর যে কোনো একটা মান তুমি ধরে নিবা,
যে কোনো একটা মন মতো n এর মান কি হতে পারবে? পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা। কারণ এই যে জিনিসটা দিছে এখানে কেউ আর্গুমেন্ট করতেই পারে যে না এরকম একটা দিয়ে করা যায় না, যাবে, অবভিয়াসলি যাবে, কেন যাবে না? কারণ ওরা যে এই প্যাটার্নটা বানায় দিছে 2n পাই, এখানে ওরা বলেই দিছে যে n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা তোমার মন মতো। তো আমরা যেই কাজটা করব, আমরা কাজটা ইজি করব, আমরা কি করব, আমরা n এর মান 0 বসে দিব। আমার কাজটা ইজি করা দিয়ে কথা, তাই না? আমার তো এখানে অত মানে বিউটি অফ ম্যাথমেটিক্স দিয়ে এমসিকিউ তে লাভ নাই, তাই না? অবভিয়াসলি বিউটি অফ ম্যাথমেটিক্স ম্যাটার করতেছে, ওটা আমি বুঝাই দিব না কিভাবে। তো আমি যে কাজটা করব এমসিকিউ সলভ করার জন্য, আমি এখানে n এর মান 0 বসাবো। n সমান 0 হলে বলা যায় cos n এর জায়গায় 0, তার মানে থাকে প্লাস মাইনাস π/6। এখন প্লাস মাইনাসটা সিম্পলি চলে যাবে, কারণ কি? কারণ হইলো প্লাস তো লেখার দরকার নেই আলাদা করে, cos অফ মাইনাস থিটা পড়ছিলাম, cos অফ মাইনাস থিটা সমান কি? cos থিটা। আর শুধু যদি cos অফ প্লাস থিটা থাকে সেটাও হবে কি? cos থিটা। তো সিম্পলি এটা cos π/6, π/6 রেডিয়ান মানে কি? 30 ডিগ্রি। cos 30 এর মান কত? cos 30 এর মান হলো √3/2, তার মানে অ্যান্সার হলো √3/2। শেষ, ক্লিয়ার? ধরতে পারছি? এখন ওই বিউটি অফ ম্যাথমেটিক্স দিয়ে কিভাবে বোঝা যায় দেখি। বিউটি অফ ম্যাথমেটিক্স দিয়ে যেভাবে বোঝা যায় ওইটা হলো যে 2n পাই, n এর মান 1 বসাও, তার মানে কি 2 পাই, 360 ডিগ্রি। n এর মান যদি 2 বসাও, 2 ইন্টু 2 পাই, মানে 360 ডিগ্রি দুইবার, ঠান্ডা মাথায়। n এর মান যদি 3 বসাও, 3 ইন্টু 2 পাই, 2 পাই রেডিয়ান মানে কি? 360, 360 তিনবার। তার মানে n এর মান 1 বসাইলে আমি কত ঘুরে আসবো? বুঝো, আমি কত ঘুরে আসবো? 360। 2 বসাইলে আমি 360 দুইবার ঘুরে আসবো, 3 বসাইলে 3 বার ঘুরে আসবো, 4 বসাইলে 4 বার ঘুরে আসবো। ঠিক আছে? n এর মান যদি পজিটিভ নাও, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে বারবার ঘুরে আমরা এখানে আসবো। আসার পর যদি প্লাস π/6 হয় আমরা উপরে যাব প্রথম ঘরে, আর যদি মাইনাস π/6 হয় আমরা নিচের ঘরে যাব। অর্থাৎ অ্যাঙ্গেলটা হয় ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে অথবা ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে, তাই না? ফার্স্টে পড়বে অথবা ফোর্থে পড়বে। এখন কথা বুঝো, ফার্স্টে পড়ুক আর ফোর্থে পড়ুক, প্রথম কথা হলো 2n পাই, এটা এইভাবে লেখা যায় 2n ইন্টু 2 ইন্টু π/2 লেখা যায় কিনা? হ্যাঁ ভাই যায়। কেন লিখবো বলতেছি, বাট যায়। তো এটার আমি এখন লিখতে পারবো 4n ইন্টু π/2, লেখা যাবে। তো এটা বেসিক্যালি কি? π/2 বা 90 ডিগ্রির জোড় গুণিতক না? 4n মানে কি? n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যার সাথে 4 গুণ দাও, সেটা জোড় সংখ্যায় আসবে। তো জোড় হইলে তো cos এর বদলে cos থাকবে, ত্রিকোণমিতি পড়ছি না আমরা, যে 90-র গুণিতকটা যদি জোড় হয় তাহলে যা আছে তাই থাকবে, যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে। দেন নিয়ম কি? পরের অ্যাঙ্গেলটা বসে যাবে, অর্থাৎ π/6 বসে যাবে। দেন আমরা দেখি না কোন ঘরে, তো আমরা দেখলাম এখানে অ্যাঙ্গেল হয় প্রথম ঘরে পড়বে অথবা 4 নাম্বার ঘরে, তাই তো? অর্থাৎ ওই আমি 2n পাই করে ঘুরে ঘুরে আসার পর প্লাস π/6 বললে উপরে, মাইনাস বললে নিচে। তো প্রথম আর 4 যেই ঘরেই যাই না কেন, দুই ঘরেই তো cos পজিটিভ। প্রথম ঘরে সবাই পজিটিভ, 4 নাম্বার ঘরে cos আর sec পজিটিভ, তার মানে এটা প্লাসই থাকবে। তার মানে cos π/6, π/6 মানে কত? 30, cos 30 এর মান কত? √3/2। এখন কেউ বলতে পারে ভাই ভাই n এর মান তো পূর্ণ সংখ্যা, আপনি তো পজিটিভ নিলেন, নেগেটিভ নিলে কি হবে? নেওয়া যায়। যদি n এর মান নেগেটিভ নেই, চিন্তা করো, n এর মান -1 নিছো, তার মানে -2π মানে কি? 360 ডিগ্রি। আমি যদি -2 নেই, তার মানে -2 ইন্টু 2π মানে -2 ইন্টু 360। তার মানে বুঝো, মাইনাস মানে জাস্ট অ্যাঙ্গেলটা ঘুরবে ক্লকওয়াইজ, আর কিচ্ছু না। তার মানে 2π মানে 360 ক্লকওয়াইজ। এরপর যদি 2 দেই তাহলে কত? 360 দুইবার ক্লকওয়াইজ। যদি -3 দেই তাহলে 3 বার, -4 দিলে আরো একবার, 4 বার। অর্থাৎ n এর মান আমি যতই -1, -2, -3 দিব না কেন, আমি 360 করে ঘুরে আসব এবং আমি ক্লকওয়াইজ ঘুরে আসব। আসার পর তো আমি এখানে আসব। এরপর আছে হলো প্লাস মাইনাস π/6। প্লাস π/6 বললে উপরে যাব, মাইনাস বললে নিচে। প্লাস বললে উপরে কেন? প্লাস মানে কি? ঘড়ির কাঁটার বিপরীতে, আর মাইনাস মানে ঘড়ির কাঁটার ডিরেকশনে। তো প্লাস বলুক আর মাইনাস বলুক, ওই ঘুরে ফিরে তো আবার ফার্স্ট আর ফোর্থেই পড়তেছি রে বাবা, তো ঘুরে ফিরে ওটা তো প্লাসই থাকবে।
তো আমার কথা হলো আমি এমসিকিউ সলভ করার সময় করব কিভাবে, সিম্পলি এইভাবে। ঠিক আছে, ধরতে পারছি, গেল, শেষ। ওকে, আচ্ছা এটার জন্য ক্যালকুলেটর লাগবে, দাঁড়াও নিয়ে আসি, ওয়েট। আচ্ছা ক্যালকুলেটর নিয়ে চলে আসছি। কি বলছে দেখো, tan 17 পাই বাই 4, 17 পাই বাই 4, পাই বাই 4 মানে হলো 45, 17 ইন্টু 45 মানে 765। এই অ্যাঙ্গেলটা হলো 765। 11 ইন্টু পাই বাই 4, পাই বাই 4 মানে 45, এটা হলো 495। মাইনাস আছে আইনো, সেটা আমি দেখতেছি পরে। 34 ইন্টু পাই বাই 3, পাই বাই 3 মানে 60, এটা হলো 2040। আর 25 ইন্টু পাই বাই 6 মানে 30, এটা হলো 750। সো এই অ্যাঙ্গেলগুলো আমার একটু মাথায় থাকলো। এখন আমরা যে কাজটা করব, tan 17 পাই বাই 4 এটা কত, 765। আমরা অ্যাঙ্গেলগুলারে, এই বড় অ্যাঙ্গেলগুলারে ভাঙি কিভাবে, সবসময় 90-র মাধ্যমে না। তাহলে 765 রে 90 দ্বারা ভাগ দাও, এটা আসে হলো 8.5। তার মানে এইটারে আমি 90-তে ভেঙে লেখার জন্য প্রথমত 8টা 90 লাগবে, 8 ইন্টু পাই বাই 2, 8 নং 72, 720 ডিগ্রি, 720। তার মানে 720 আমি লিখে ফেলছি, আরো লেখা লাগবে 45, 45 মানে হলো পাই বাই 4। ঠিক আছে, এরপর cos মাইনাসটা উঠায় দিব, কারণ cos অফ মাইনাস থিটা মানে কি, cos থিটা, cos আর sec মাইনাস খায় ফেলে। তাহলে 495, এটার 90 দ্বারা ভাগ করো, 5.5। তার মানে 5টা 90 লাগবে, 5 ইন্টু পাই বাই 2 মানে 90 ডিগ্রি, 5 নং 45 মানে 450, 450। তো 450, তাহলে আরো 45 লাগবে, তার মানে লিখবো প্লাস পাই বাই 4। এখন প্লাস সেক, এটার ক্ষেত্রেও নেগেটিভটা চলে যাবে, 2040 এটারে তুমি 90 দ্বারা ভাগ করো, 22.66, তার মানে 22টা 90 আমার লাগবে। জিগজিগ আওয়াজ করতেছে, 22টা 90 আমার লাগবে। আচ্ছা 22টা 90 কত আসে, 1980, 1980। তার মানে 2040 মাইনাস 1980, এটা আসে 60। তার মানে আরো 60 মানে পাই বাই 3। ক্লিয়ার? আচ্ছা এরপরে হলো কোসেক, 750, 750 রে 90 দ্বারা ভাগ করো, এটা আসবে 8.33, মানে 8টা 90 লাগবে, 8 নং কত, 72, তাহলে আরো 30, 30 মানে হলো পাই বাই 6। এখন দেখো প্রথমে 8 ইন্টু পাই বাই 2, পাই বাই 2 সামনে জোর আছে, তার মানে tan থাকবে, পরের অ্যাঙ্গেলটা পাই বাই 4 বসবে, এরপর দেখবো অ্যাঙ্গেলটা কোন ঘরে, 8টা 90, মানে এই হলো 4টা, এই হলো 8টা প্লাস সামথিং প্রথম ঘরে, প্রথম ঘরে tan পজিটিভ। ঠিক আছে, এরপরে cos 5, এটা হলো বিজোড়, তার মানে cos চেঞ্জ হয়ে সাইন হবে, পাই বাই 4 বসে যাবে। এরপর দেখো কোন ঘরে, 5টা 90, মানে এই হলো 4, 5 প্লাস সামথিং সেকেন্ড ঘরে, সেকেন্ড ঘরে cos কিন্তু নেগেটিভ, সাইন না কিন্তু, অরিজিনালি কি ছিল, cos ছিল। আচ্ছা এরপরে sec, দেখো 22 আছে জোর, তার মানে sec থাকবে, পাই বাই 3 থাকবে। এখন দেখো অ্যাঙ্গেলটা কোন ঘরে, 22, 4, 8, 12, 16, 20, 21, 22 প্লাস সামথিং থার্ড ঘরে, থার্ড ঘরে sec হলো নেগেটিভ। ঠিক আছে, লাস্টেরটা কোসেক 8 আছে, তার মানে কোসেকই থাকবে জোর থাকার কারণে, পাই বাই 6। এখন 8 মানে কি, 4টা 90, 8টা 90 প্লাস সামথিং প্রথম ঘরে, প্রথম ঘরে কোসেক পজিটিভ, তো প্লাসে মাইনাসে মাইনাসই থাকলো। এখন tan পাই বাই 4 1, tan 45, সাইন পাই বাই 4 এটা হলো 1 বাই রুট 2, সাইন 45 হলো 1 বাই রুট 2। আচ্ছা মাইনাস sec 60 ডিগ্রি, এটা হলো 2, কোসেক 60 এটার মান হলো 2, তাহলে মাইনাস, প্রমাণে আমরা দেখতেছি 1 বাই রুট 2 রাখে নাই, এখানে উপরে নিচে যদি রুট 2 গুণ দাও, 1 বাই রুট 2 উপরে নিচে রুট 2 গুণ দাও, তাহলে উপরে আসবে রুট 2, নিচে রুট 2 আসবে 2, মাইনাস 2 দুগুণে 4, তাহলে দেখো রুট 2 বাই 2
-√2/2 -4, এই যে এটা হলো অ্যান্সার। বুঝাইতে পারছি? ক্লিয়ার? গেল আমাদের 5টা এমসিকিউ। এখন দেখো কি বলছে, বলছে f of x সমান হইল cos x, তাহলে প্রমাণ করো যে 2f of π/2 -15 থিটা, π/2 -14 থিটা, 13 ডট 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 মানে কি 12, 11, 10 এভাবে করে 3 পর্যন্ত যাবে, যেখানে বলে দিছে 36 থিটা হইল পাই। 36 থিটা হলো, এটা বইয়ের ম্যাথ আর কি, একটু চেঞ্জ করে দিছে। তো এটা সমান 13 প্রমাণ করতে হবে। তো আমরা যে কাজটা করব, শুরুতে যে দেয়া আছে, দেখো শুরুতে আমাদের যে গিভেন অংশটা আছে কি আছে, 36 থেটা ইকুয়ালস টু পাই। তাহলে আমরা বলতে পারি থেটা ইকুয়ালস টু π/36 লেখা যায়, আমরা ওইভাবে লিখবো না। আমরা সবসময় অ্যাঙ্গেলগুলারে ভাঙার চেষ্টা করি কিভাবে, 90-র মাধ্যমে না, 90-র মাধ্যমেই তো আমরা ওই কাজটাই করব। পাই, তাহলে দুই সাইডে যদি 2 দ্বারা ভাগ করো, 36 থিটা তার নিচে 2 সমান π/2, 2 দিয়ে 36 রে কাটো, 18 থিটা। তার মানে আমরা বলতে পারতেছি 18 থিটা সেটা অ্যাকচুয়ালি হলো π/2। এই জিনিসটা আমাদের লাগবে ম্যাথে, যেখানে যেখানে আমি 18 থিটা দেখব সেটারে আমি মাথায় রাখবো, সেটা হলো অ্যাকচুয়ালি π/2 রেডিয়ান অথবা 90 ডিগ্রি। বুঝা গেছে? ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো যে কাজটা করব, আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড হলো 2 ইন্টু f of π/2 মাইনাস কত, 18 থিটা না, সরি 15 থিটা, 15 থিটা এটার হোল স্কয়ার, তারপর f of π/2 মাইনাস 14 থিটা এটার হোল স্কয়ার, প্লাস f of π/2 মাইনাস 13 থিটা এর হোল স্কয়ার, প্লাস ডট 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 f of π/2 মাইনাস 3 থিটা এর হোল স্কয়ার। ক্লিয়ার? এটাই তো আছে, তাই না? এখন মানগুলো বসাও, দেখো কিভাবে। f of x সমান হলো cos x। কি বলছে প্রশ্নে? প্রশ্নে বলছে f of x সমান হলো cos x। তাহলে f of π/2 মাইনাস 15 থিটা, দেখো সামনে 2 আছে, f of π/2 মাইনাস 15 থিটা, তার মানে f of x এর জায়গায় π/2 মাইনাস 15 থিটা, তার মানে cos x এর জায়গায়, বুঝো, x এর জায়গায় হলো π/2 মাইনাস কত, 15 থিটা, তার উপরে স্কয়ার আছে, তো এটা cos স্কয়ারের উপরে এইভাবেই লেখা যায়। উপরে স্কয়ার আছে না, আরে cos অফ থিটা এর যে হোল স্কয়ার আর cos স্কয়ার থিটা তো একই কথা। তারপরেরটাও দেখো, cos x এর জায়গায় π/2 মাইনাস 14 থিটা এইটার হোল স্কয়ার, ঠিক আছে। তারপরে 13 এর যেটা আছে, cos π/2 মাইনাস 13 থিটা এর হোল স্কয়ার, প্লাস ডট 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 cos π/2 মাইনাস 3 থিটা এর হোল স্কয়ার। ক্লিয়ার? ধরতে পারছি এই পর্যন্ত? ওকে, এখন দেখো π/2 মানে কি, π/2 মানে হলো π/2 এর সামনে অবশ্যই কত আছে, 1 আছে। 1 আছে কিনা, অবশ্যই 1 আছে, বিজোড়, তার মানে cosটা চেঞ্জ হয়ে কি হবে, সাইন হবে, তার মানে cosটা চেঞ্জ হয়ে হবে সাইন। দেন পরের অ্যাঙ্গেলটা 15 থিটা বসে যাবে, সাইন স্কয়ার 15 থিটা। ভাই কোন ঘরে ওটা দেখলেন না, দেখার দরকার নেই, কারণ যেই ঘরেই হোক প্লাস মাইনাস যাই আসুক স্কয়ার পজিটিভ বানিয়ে দিবে। এমনি ওটা প্রথম ঘরেই পড়ে, বাট যেই ঘরেই আসুক না কেন অ্যাঙ্গেলটা ইন দি এন্ড কি পজিটিভ, মানে মানটা ইন দি এন্ড পজিটিভ হবে, কারণ কি উপরে স্কয়ার আছে। এন্ড সবগুলা দেখো সাইনে কনভার্ট হবে না, সবগুলাই হলো π/2 π/2 π/2, তার মানে তারপরেরটা আসবে কত, সাইন স্কয়ার 14 থিটা, তারপরেরটা আসবে সাইন স্কয়ার 13 ডট ডট ডট, লাস্টেরটা হলো সাইন স্কয়ার 3 থিটা। ঠিক আছে, এখন বুঝো, আমরা সবগুলো আগে লিখব। 2 থাকলো, সাইন স্কয়ার কত 15 থিটা থেকে শুরু না,
হ্যাঁ 15 থেকে শুরু, 15 আমি সবগুলো আগে লিখি, কই গেল, হ্যাঁ এটা। তারপরে কত, সাইন স্কয়ার, একটু জাস্ট বেয়ার উইথ মি, 14 থিটা 3 পর্যন্ত, সাইন স্কয়ার 13 থিটা, তারপর সাইন স্কয়ার 12 থিটা, তারপর সাইন স্কয়ার 11 থিটা প্লাস সাইন স্কয়ার 10 থিটা, সাইন স্কয়ার 9 থিটা, সাইন স্কয়ার 8 থিটা, সাইন স্কয়ার 7 থিটা, বাবারে, সাইন স্কয়ার 6 থিটা, সাইন স্কয়ার কত 5 থিটা, সাইন স্কয়ার 4 থিটা, সাইন স্কয়ার 3 থিটা। যাক, ফাইনালি আমরা সবগুলো লিখছি। এখন দেখো একটা জিনিস বুঝো, যে কাজটা হবে, আমরা এই অ্যাঙ্গেলগুলারে 18 থিটার মাধ্যমে ভেঙে চুরে লেখার ট্রাই করব। কেন ভাই 18 থিটা কেন? কারণ 18 থিটা মানে হলো π/2, 18 থিটা মানে কত, π/2। তাহলে আমি যে কাজটা করতে পারি, 2 সাইন স্কয়ার 15 থিটারে লেখা যায় 18 থিটা মাইনাস 3 থিটা, কারণ 18 থিটা মানে π/2। এখন এটার আমি মিলাইলাম কার সাথে, এটার আমি মিলাইছি একদম লাস্টের 3 থিটার সাথে। তাহলে 3 থিটারে কি আর চেঞ্জ করব না, 15 থিটারে ভেঙে আমরা 3 থিটার মাধ্যমে লিখছি, ওটা 3 থিটাই থাকবে। সিমিলারলি 14 থিটা যেটা আছে, এটার আমরা এখন লিখতে পারি সাইন স্কয়ার 18 থিটা মাইনাস কত 4 থিটা। এটার সাথে দেখো এই সেকেন্ড লাস্টটা মিলে গেছে। তারপর 13 থিটারে বলা যায় 18 থিটা মাইনাস 5 থিটা, এই তো এটার সাথে মিলে গেল। তারপর দেখো 13 তো গেল, তারপরে 12 সাইন স্কয়ার 12 থিটারে বলা যায় 18 থিটা মাইনাস 6 থিটা, এই তো 6 এর সাথে মিলতেছে। আচ্ছা একটু নিচে নামাই এটারে। আচ্ছা তারপরে সাইন স্কয়ার 12 রে তো লিখলাম, এখন 11 রে কি লেখা যায়, 18 থিটা মাইনাস 9 থিটা, তার মানে 11 থিটা হলো, সরি 9 কেন 7 7 7 7 7, এই তো 7। এরপরে আমরা 10, তাই তো 10 সাইন স্কয়ার 10 থিটা, এটারে বলা যায় 18 থিটা মাইনাস কত 8 থিটা বলা যায়। এই তো এটার সাথে আমরা সাইন স্কয়ার 8 থিটা মিলাইলাম। তাহলে আলাদা পড়ে গেল কে, একা রয়ে গেল কে, সাইন স্কয়ার 9 থিটা, সে একাই রয়ে যাবে। সাইন স্কয়ার 9 থিটা, থিটা মানে কত দেখো তো, 36 থিটা মানে হলো পাই, এখান থেকে বলা যায় থিটা সমান কত, π/36 বলা যায়, অবশ্যই যায়। তাহলে সাইন স্কয়ার 9 থিটা, এটার আমি লিখবো 9 ইন্টু থিটা মানে হলো π/36। ম্যাথ শেষ হয় নাই, এই লাইন কিন্তু শেষ হয় নাই। তুমি লিখছো কোনটা, 18, এই তো 15 14 13 12 11 10 9 পর্যন্ত লিখছো, এইগুলা লিখছো, 8 7 এগুলা লিখছো, লিখো নাই তো, লেখা লাগবে। তাহলে সাইন স্কয়ার 7 থিটা প্লাস সাইন স্কয়ার 6 থিটা, সাইন স্কয়ার 5 থিটা, সাইন স্কয়ার 4 থিটা, সাইন স্কয়ার 3 থিটা। ধরতে পারছি, পুরা জিনিসপত্রগুলোর উপরে উঠে দিই। আরে ওকে, আচ্ছা তাহলে দেখো 2 থাকলো, 18 থিটা মানে কি, 18 থিটা মানে হলো π/2, তাই তো π/2, 18 থিটা মানে হলো π/2। একটা ভালো মতো দেখাই, π/2 সামনে কত গুণাকারে আছে 1, তাহলে সাইন চেঞ্জ হয়ে কজ হবে, কজ স্কয়ার, পরের অ্যাঙ্গেলটা 3 থিটা বসে যাবে কোন ঘরে ভাই দেখারই দরকার নেই, স্কয়ার আছে তো।
স্কোয়ার তো প্লাস এমনি বানাই দিবে। তাহলে পরেরটাও দেখো 18 থিটা মানে কত, পাই বাই 2, সাইন চেঞ্জ হয়ে কজ হবে, তার মানে আসবে কজ স্কোয়ার 4 থিটা। তারপরেরটাও কজে কনভার্ট হবে কজ স্কোয়ার 5 থিটা, তারপরেরটাও কজে কনভার্ট হবে কজ স্কোয়ার 6 থিটা, তারপরেরটাও কজে কনভার্ট হবে কজ স্কোয়ার 7 থিটা, তারপরেরটাও হবে কজ স্কোয়ার 8 থিটা। এখন 9 ইন্টু 36 কত আসবে, 4 নং 36, পাই বাই 4, তাই তো, পাই বাই 4। এখন চিন্তা করো সাইন স্কোয়ার পাই বাই 4, পাই বাই 4 কত, 45, তাই না? সাইন 45 এর মান কত, 1 বাই রুট 2, স্কোয়ার আছে তার মানে এটার হোল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, আর ওইদিকে কত আছে, সাইন স্কোয়ার বাদ বাকিগুলো লেখো, 7 থিটা সাইন স্কোয়ার 6 থিটা সাইন স্কোয়ার 5 থিটা সাইন স্কোয়ার 4 থিটা সাইন স্কোয়ার 3 থিটা। ঠিক আছে, তাহলে দেখো এখন নোটিস করো, এই যে কজ স্কোয়ার 3 থিটা সাইন স্কোয়ার 3 থিটা কত হবে, 1 হয়ে যাবে, 1 প্লাস কজ স্কোয়ার 4 থিটা সাইন স্কোয়ার 4 থিটা 1 হয়ে যাবে। ঠিক আছে, তার সাথে সাইন স্কোয়ার 5 থিটা কজ স্কোয়ার 5 থিটা 1 হয়ে যাবে, এর সাথে কজ স্কোয়ার 6 থিটা সাইন স্কোয়ার 6 থিটা 1 হয়ে যাবে, তারপর সাইন স্কোয়ার 7 কজ স্কোয়ার 7 কত হয়ে যাবে, 1। 8 আমি কেন লিখলাম, কোথাও আমি 8 মিস করছি, 8 লিখতে মিস করছি, ওই তো ওই তো ওই তো ওই তো, দেখছো এই ম্যাথের সমস্যা কোথায়, অত কঠিন ম্যাথ না, বাট এই তো একটা ভুলে মিস করে ফেলছি, লিখি নাই সাইন স্কোয়ার 8 থিটা, এটা ভুলে লিখি নাই। আচ্ছা প্যারা নেই, 7 7 গেল, এটা চাপাইতে হবে এখন। আমি পুরোটার আমি ধরে চাপাবো কেমনে, এবার ঠিক আছে, 1 বাই রুট 2 তো হলো সাইন স্কোয়ার 45 এর মান, এখানে 8 থিটা আমি লিখতে ভুলে গেছিলাম, সাইন স্কোয়ার 8 থিটা। ঠিক আছে, এখন 1 আমি কয়টা লিখছি, 3 থিটার জন্য একটা, 4 থিটা একটা, 5 থিটা 6 থিটা 7 থিটা, তাহলে কজ স্কোয়ার 8 সাইন স্কোয়ার 8, এটার জন্য আরেকটা 1, আর 1 বাই রুট 2 স্কোয়ার মানে কি হাফ না, রুট 2 স্কোয়ার করলে 2 আসবে, তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6, তার মানে 2 ইন্টু 6 প্লাস কত হাফ, 2 গুণ করো, 6 দুগুণে 12 প্লাস 2 ইন্টু হাফ কত 1, তার মানে অ্যান্সার আসে কত 13, প্রমাণিত। ঠিক আছে, অ্যান্সার 13 না, হ্যাঁ দেখো তো পুরোটা বোর্ডে উঠছে, দেখি তো, হ্যাঁ উঠছে, বহুত কষ্ট করে উঠছে, না উঠছে। ওকে, সো গেল এটা আমাদের। এরপরে দেখো কি বলছে, এ বি সি তিনটা বিন্দু যথাক্রমে ইএফ, এ হলো ইএফ, বি হলো এফ ডি এবং সি হলো ডিই, এদের একটা সমত্রিখণ্ডক বিন্দু ডিইএফ এবং এবিসি এর অনুপাত নির্ণয় করো, ক্ষেত্রফল। ত্রিভুজ ডিইএফ মানে কি, এটার ক্ষেত্রফল বুঝাইছে। তো এবিসি বিন্দু আছে নাই, ডিইএফ বিন্দু আমার হাতে আছে, এবং এখানে একটু নোটিস করি, আমি এখানে দেখে বুঝতেছি যে এ বিন্দু, প্রশ্ন বলেও দিছে যে এ বি সি এরা হলো সমত্রিখণ্ডক বিন্দু, সমান 3 ভাগে ভাগ করছে। আচ্ছা, তো আমরা এটা জানি, দেখো তো আমরা এটা মনে আছে আমাদের, যে সমত্রিখণ্ডক বিন্দু অবভিয়াসলি 3 ভাগে ভাগ করতে বিন্দু লাগবে 2টা, একটা হইল রেখাটাকে 2:1 অনুপাতে ভাগ করবে, আরেকটা 1:2 অনুপাতে ভাগ করবে। এখন বুঝো, এই যে এ বিন্দুটা সে ইএফ রেখাকে ভাগ করছে, ই এ এইটুক অংশ বড়, তার মানে এটা হলো 2, এ এফ এটা ছোট, তার মানে এটা 1, তার মানে এটা আমি একটু ডিটেলসে লিখবো, প্রথমটা যে এ বিন্দু ইএফ কে 2:1 অনুপাতে
অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, তাই তো? তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত আসবে? সূত্র মনে আছে? সূত্র কি ছিল? m1 x2 প্লাস m2 x1, নিচে m1 প্লাস m2, তারপর m1 y2 প্লাস m2 y1, নিচে m1 প্লাস m2। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা যে কাজটা করব, তাহলে সূত্র দাও। m1 এর মান হলো 2, m2 এর মান হলো 1, তার মানে m1 x2 হলো -2, x1 y1 কোনটা দেখো তো? এই যে x1 y1 13,0, x2 y2 -2,9। ঠিক আছে, অনুপাতটা যেখান থেকে ধরা শুরু করছো ওইটা x1 y1। দেখো বাম থেকে শুরু করছো না, 2 1, তাহলে x1 y1 x2 y2, এটা মাথায় রেখো। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি m1 এর মান হলো 2, m1 x2 তার মানে -2, প্লাস m2 এর মান হলো 1, x1 হলো 13, তার নিচে m1 প্লাস m2। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে m1 y2 হলো 9, প্লাস m2 হলো 1, m2 y1 হলো 0, তার নিচে m1 প্লাস m2, বা আমি এক লাইনে করব, উপরে আসবে কত দেখো তো? 2 × -2 মানে -4, প্লাস 13 কে 13 ভাগ 3, তার মানে আসবে শুধু 3, কমা এদিকে 9 দুগুণে 18, এটা তো পরেরটা 0 হয়ে যাবে, ভাগ 2 আর 1 3, তার মানে 6। ক্লিয়ার? করতে পারছি? এরপরে সেম ওয়েতে আমরা একটু এটা লক করে নিই। সেম ভাবে আমরা বলতে পারি, দেখো সেম ভাবে দেখো, এরপরে বোর্ডে তাকাই, এরপরে দেখি বি বিন্দু এফডি রেখাকে, বি বিন্দু দেখো কোন রেখাকে? এফডি। বি বিন্দু এফডি দেখো, এফ থেকে বি পর্যন্ত এটা বড়, তার মানে এটা 2, আর বি থেকে ডি পর্যন্ত ছোট, তার মানে এটা 1। তাহলে কি করছে? বি বিন্দু এফডি রেখাকে 2:1 অনুপাতে কি অন্তর্বিভক্ত করছে। তার মানে এখন আমরা এখান থেকে বলতে পারি যে বি বিন্দুর স্থানাঙ্ক, সেম সূত্র, m1 x2 মানে 2 × 4 প্লাস m2 x1, m2 হলো 1, x1 হলো -2, তার নিচে m1 প্লাস m2, তার মানে 2 + 1, কমা m1 y2 মানে 2 × -3 প্লাস m2 মানে 1 × x1, তার মানে 9, তার নিচে m1 প্লাস m2। তাহলে এদিকে 4 দুগুণে 8, -2 1 2, ভাগ 3, এটা আসে 2। ঠিক আছে, এদিকে হলো 3 দুগুণে 6, -6 আসবে, প্লাস 9 1 9, ভাগ নিচে 2 আর 1 3, তার মানে এটা আসবে 1, 2,1। ক্লিয়ার? সেম ওয়েতে সেম কাজ আমরা আবার করব। দেখো এবার হলো সি বিন্দু, দেখো সি বিন্দুও বিভক্ত করতেছে। সি বিন্দু হলো ডিই কে বিভক্ত করতেছে 2:1 অনুপাতে, 2:1 অনুপাতে। ঠিক আছে, তার মানে সি বিন্দুটা হলো ডিই রেখাকে 2:1 অনুপাতে বিভক্ত করতেছে। তার মানে আমরা বলতে পারি যে সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দু সেম ভাবে m1 x2, m1 এর মান 2, x2 হলো 13, প্লাস m2 x1, m2 হলো 1, x1 হলো 4, নিচে m1 প্লাস m2, 2 + 1। ঠিক আছে,
m1 x2 m2 x1 নিচে m1 প্লাস m2, তারপরে m1 y2 হলো 0 প্লাস m2 মানে 1, y1 হলো -3, y1 হলো -3, তার নিচে m1 প্লাস m2। তাহলে দেখো এদিকে 13 দুগুণে 26 প্লাস 4 একে 4 ভাগ 3, এটা আসবে 10। 2 0 0 দরকার নেই, 1 ইন্টু -3 কত -3, তার নিচে 3, তার মানে -1। বিন্দু পাইছো? তিনটা বিন্দু পেয়ে গেছো। এখন এবিসির ক্ষেত্রফল লাগবে, ডিইএফ এর ক্ষেত্রফল লাগবে। তাহলে দেখি ট্রায়াঙ্গেল এবিসি সূত্র কি, নিয়ম মনে আছে? হাফ, বিন্দুগুলা বসাও। এ কত 3 6, তারপর 2 1 10 -1, 3 6 2 1 10 -1 1 1 1। এখন নিয়ম কি, এটারে ভেঙে দিব। ভাঙার নিয়ম কি, আমরা প্রথম রো বরাবর ভাঙতে পারি চাইলে। ফার্স্টে কে আছে 3 বরাবর রো বাদ কলাম বাদ, 1 1 কে 1, সূত্রের -1 ইন্টু -1 কত -1, তো মাইনাসে মাইনাসে প্লাস, ব্র্যাকেট দিয়ে নিলাম একটা। 6 এর চিহ্ন আসবে নেগেটিভ, নির্ণায়ক পড়ছি না আমরা, ম্যাট্রিক্স নির্ণায়ক, আমি তো পড়াইছিলাম এই সিটুয়েটিতে। রো কলাম বাদ যাবে, 2 1 কে 2, সূত্রের -10 1 কে 10, লাস্টে আছে হলো 1 বরাবর রো কলাম বাদ, 2 ইন্টু -1 -2, সূত্রের মাইনাস, 10 ইন্টু 1 কত 10। ঠিক আছে, তো আমরা এই যে বিন্দু বসাইছি এটা ঘড়ির কাঁটার বিপরীতে বসছে নাকি ডিরেকশনে বসছে আমরা জানি না, এই জন্য মডুলাস দিতে হবে। তো এখন ক্যালকুলেশন করো ভিতরে, 2 3 দুগুণে 6 মাইনাস 2 থেকে 10 গেলে -8 ইন্টু -6 প্লাস 48, এটা আসে -12, তার সাথে 1, তার মানে -12। 48 প্লাস 6 -12, এটা আসে 42, 2 দ্বারা ভাগ করো 21, এত বর্গ একক। ঠিক আছে, এত বর্গ একক। এখন ডিইএফ এইটার ক্ষেত্রফল বের করো, হাফ, বিন্দুগুলা কত, ডি কত 4 -3 13 0, 4 -3 13 0, 4 -3 13 0, -2,9 -2,9 1 1 1। ক্লিয়ার? নির্ণায়কের মাধ্যমে আমরা ক্ষেত্রফল তো এইভাবেই বের করি, তাই না? এখন নিয়ম কি, ভেঙে দাও। হাফ, প্রথম রো বরাবর ভাঙো, 4 লিখলাম, রো বাদ কলাম বাদ, 0 1 কে 0 -9 1 কে 9, তারপর এখানে -3 যার চিহ্ন আসবে নেগেটিভ সামনে, রো বাদ কলাম বাদ, 13 1 কে 13, সূত্রের -2 ইন্টু 1 কত -2, তো মাইনাসে মাইনাসে +2, লাস্টে ওইখানে +1, রো বাদ কলাম বাদ, 13 ইন্টু 9 কত 117, সূত্রের -200। এরপর আমরা দুই সাইডে মডুলাস দিব, কারণ আমরা জানি না ঘড়ির কাঁটার ডিরেকশনে হয়েছে না বিপরীতে হয়েছে। তাহলে দেখি হাফ, -9 ইন্টু 4, তার মানে -36, 13 আর 2 কত, 13 আর 2 15, এটা মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 15 ইন্টু 3 45, তাই তো 3 15 45। হ্যাঁ, আর ওইদিকে 117 প্লাস 45 মাইনাস 36, 126, 2 দ্বারা ভাগ করো 63, এত বর্গ একক। এখন কার কার অনুপাত চাইছে, ডিইএফ এবিসি, তার মানে ট্রায়াঙ্গেল ডিইএফ এটা হলো উপরে, ট্রায়াঙ্গেল এবিসি হলো নিচে। ডিইএফ হলো 63, তাই না? ডিইএফ হলো 63, এবিসি হলো 21,
63/21, এটা আসবে 3। তার মানে উপরে 3 নিচে 1, তার মানে অনুপাতটা হলো 3:1। ক্লিয়ার? শেষ শেষ। এটা ধরতে পারছি? গেল? ওকে, এটা গেল। আমরা এর পরে আগাই। দেখো কি বলে দিছে, একটা বর্গ দিয়ে দিছে, বর্গের একটা বাহু, বুঝো, বর্গের একটা বাহু, ওই বাহুর দুইটা শীর্ষবিন্দু বলছে 6,3 -2, -3। বি এবং ডি এর স্থানাঙ্ক নির্ণয় করো। বি এবং ডি, এটা হলো আমরা দূরত্বের যে রেখার ইকুয়েশনটা আছে না, কি আছে, এই যে এই ইকুয়েশনটার সাথে পরিচিত আমরা, x - x1 বাই cos থিটা সমান y - y1 বাই সাইন থিটা সমান হলো আর, সমান কত? আর। এটা যদি না পারি, আমি একটু আলাদা একটা পেজ নিয়ে দেখাই দিই। ফার্স্টে দেখাবো, এটা ধরো জাস্ট একটু মনে করাই দিই। কোন রেখার উপরে, বুঝো, প্রথমত কোন রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে, ঠিক আছে, এবং রেখার উপরস্থ একটা বিন্দু হলো এক্স, ওয়াই, ঠিক আছে, এবং তার থেকে আর দূরত্বে আরেকটা বিন্দু আছে, এইটা থেকে রেখার উপরেই আর দূরত্বে আরেকটা বিন্দু আছে, সেটা হলো x1 y1। তাহলে ইকুয়েশনটা আসবে x - x1 বাই cos থিটা সমান y - y1 বাই সাইন থিটা ইকুয়ালস টু হলো আর, ইকুয়ালস টু হলো কত? আর। ঠিক আছে, তো এখন আসি আমরা বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক জানতে চাইছে। প্রথমত এসি হলো কর্ণ, তাই না? এসির দৈর্ঘ্যটা কি বের করতে পারবো? কাজে লাগবে পরে। এসির দৈর্ঘ্যটা কি বের করতে পারবো কিনা? হ্যাঁ ভাই, পারবো। কিভাবে? সূত্র দাও, √x1 মাইনাস, এই মাইনাসে মাইনাসে +2 হোল স্কয়ার, y1 মানে 3 মাইনাস মাইনাসে মাইনাসে +3 হোল স্কয়ার, 6 আর 2 8, 8 এর স্কয়ার কত? 64, 3 আর 3 6, 6 এর স্কয়ার 36, যোগ করলে 100, রুট করলে আসবে 10। তার মানে আমার কর্ণ আসতেছে কত? 10। কর্ণ আসতেছে কত? 10। ভালো কথা। আচ্ছা, তাহলে আমি এখানে বিডি কানেক্ট করলাম এবার। তাহলে এসি কর্ণ এবং বিডি কর্ণ যেহেতু বর্গ বলে দিছে, দুইটাই আসবে 10। ঠিক আছে, এবং এই কর্ণদ্বয় পরস্পর কিন্তু লম্ব। এখন কর্ণদ্বয় যে পরস্পর লম্ব, সেটা দিয়ে আমার কাজ কি? সেটা দিয়ে কাজ হলো, আমি যদি এসি রেখার ঢাল বের করতে পারি, বুঝো জিনিসটা, আমি প্রসেসটা আগে একটু বলি। আমরা হলো বেসিক্যালি এই যে এসি আর বিডি যেই বিন্দুতে ছেদ করতেছে, সেই বিন্দুটা বের করব, যেটা হলো ও, যেটা হলো ও। এখন দেখো, এই যে বি এবং ডি বিন্দু আমরা বের করতেছি, সেটা তো হলো বিডি রেখার উপরেই আছে, এবং বিডি রেখার উপরে ও বিন্দুটাও আছে, এবং ও বিন্দু থেকে বি এর দূরত্ব কত? 5। কিভাবে? টোটাল কর্ণ 10, তাহলে এইটা 5, আবার এইটাও 5। তার মানে সিম্পলি বি এবং ডি হলো ও বিন্দু থেকে বিডি রেখার উপর 5 একক দূরবর্তী দুইটা বিন্দু। আবার 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 বি এবং ডি হলো, বুঝো, বি এবং ডি হলো বিডি রেখার উপরস্থ ও বিন্দু হতে 5 একক দূরবর্তী দুইটা বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা ওই ফরমেশনেই কাজটা করব। তো আমার এসি রেখার ঢালটা আগে লাগবে। এসি রেখার ঢাল, তাহলে এসি রেখার ঢালের সূত্র কি? এসি রেখার ঢাল আমি ধরো m1 বলতেছি, সূত্র হলো y2 - y1, y2 হলো -3, y1 হলো 3, নিচে x2 - x1, তার মানে -2 -6, তাহলে উপরে -6, নিচে 6 আর 2 8, -8, মাইনাস চলে যাবে, 2 দিয়ে কাটো 3 আসবে, 2 দিয়ে কাটো 4 আসবে। এটা হলো কার ঢাল? এসি রেখার ঢাল, তাই তো? এসি রেখার ঢাল আমরা ধরে নিতেছি বিডি রেখার ঢাল, ঢালটা কাজে লাগবে। বিডি রেখার ঢাল m2, সেটা আমরা জানি না, এসি এর ঢাল তো বের করছি। এখন এসি আর বিডি পরস্পর লম্ব, তার মানে এদের ঢালের গুণফল অবশ্যই হবে -1 হবে। তাহলে m1 কত যেন? এসি এর ঢাল 3/4,
ইন্টু m2 সমান -1, তার মানে m2 সমান 3/4, ওই দিক গেলে 4/3, ঠিক আছে, 4/3। ওকে, আসলো এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা বিডি রেখাটার ঢাল বের করতে পারছি, কাজে লাগবে। এখন ও বিন্দু তো লাগবে আমার। ও বিন্দু আমি কিভাবে পাবো? ও হলো এসি এর মধ্যবিন্দু। ও হলো এসি এর মধ্যবিন্দু। তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক কত? মধ্যবিন্দুর সূত্র কি? x1 + x2/2, তার মানে এদিকে 6, ওইদিকে -2, তার নিচে 2, y1 + y2/2, এটা 3, ওটা -3, 3 - 3/2, 6 থেকে 2 গেলে 4, 2 দ্বারা ভাগ করবা 2 আসবে, 3 থেকে 3 গেলে 0, তার মানে 0। এখন বুঝি, আমি লাস্টে এই জিনিসটা লিখে দিই ফার্দার প্রসেসের আগে, যে বি এবং ডি হলো বিডি রেখার উপর ও বিন্দু হতে 5 একক দূরবর্তী দুটি বিন্দু, ঠিক আছে, 5 একক দূরবর্তী দুটি বিন্দু। ক্লিয়ার? ধরতে পারছি? আচ্ছা, তাহলে ও বিন্দু আমাদের হাতে এখন চলে আসছে। ও বিন্দুটা কত? ও বিন্দু হলো 2,0, ঠিক আছে। এবং বিডি রেখার ক্ষেত্রে এই সূত্রের মধ্যে আমার বিন্দু লাগবে, বুঝো, বিন্দু লাগবে, যার থেকে আমি দূরত্বটা বের করতেছি, সেটা হবে x1 y1, সেটা হবে কত? x1 y1, এবং সেটা কত? 2,0 হয়ে গেল। আচ্ছা, আমার আর লাগবে কত দূরের বিন্দু? 5 একক দূরে, আর এর মান 5। সাইন থিটা ট্যান থিটা, সরি, সাইন থিটা কস থিটা কিভাবে পাবো? দেখো, বিডি রেখার ঢাল পাইছি, হ্যাঁ ভাই পাইছি, বিডি রেখার ঢাল কত পাইছি? -4/3। ঢালের সূত্র কি? ট্যান থিটা, তার মানে বিডি রেখার ক্ষেত্রে ট্যান থিটা সমান -4/3। লাগবে তো আমার সাইন কস, তাই না? লাগবে কি? আমার সাইন কস লাগবে, সূত্রের জন্য সাইন কস লাগবে, বুঝো। এখন বিডি রেখার ঢাল হইল -4/3, ঢাল মানে ট্যান থিটা, ট্যান থিটা তার মানে আসছে -4/3। মাইনাস বাদে যদি চিন্তা করি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণ হইল থিটা, ট্যান মানে লম্ব বাই ভূমি, তার মানে লম্ব হইল 4, ভূমি হইল 3, অতিভুজ অবশ্যই কি হবে? 5 হবে। ক্লিয়ার? তাহলে ওই পার্টটা কি দেখা যায় নাকি আমি ফ্রেমের বাইরে চলে যেতেছি? না, ঠিক আছে। তাহলে এখন কথা বুঝি। তাহলে এখানে দুইটা সিনারিও হইতে পারে। কি হইতে পারে? এখানে হইতে পারে যে সাইন থিটার মান, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, তার মানে 4/5, এবং কস থিটার মান ভূমি বাই অতিভুজ, তার মানে 3/5, এটা হবে নেগেটিভ। সাইনের মানটা পজিটিভ ধরলে কজের মানটা তোমার নেগেটিভ ধরতে হবে। কেন ভাই? কারণ ট্যান নেগেটিভ আসছে, ট্যান মানে সাইন বাই কজ, তো সাইন যদি পজিটিভ হয়, কজও যদি পজিটিভ হয়, তখন ট্যান তো আর পজিটিভ, তখন ট্যান তো পজিটিভই হবে, নেগেটিভ তো আর হবে না। বুঝা গেছে? আবার বলতেছি, ট্যান থিটা আসছে এখানে নেগেটিভ। সাইন যদি পজিটিভ হয়, কজও যদি পজিটিভ হয়, তখন ট্যান তো নেগেটিভ হবে না। তাহলে সাইন পজিটিভ হইলে কজ নেগেটিভ হইতে হবে, অথবা সাইন যদি নেগেটিভ নাও, অর্থাৎ -4/5, তাই তো? তাহলে কস তুমি কি নিবা? নেগেটিভ নিবা। এই দুইটা সিনারিও দিয়েই, সরি, সাইন যদি নেগেটিভ নাও, হ্যাঁ, তাহলে কস পজিটিভ নিবা, সরি, উল্টা আর কি। এই দুইটা সিনারিও দিয়েই দুইবার সূত্র অ্যাপ্লাই করব, দুইবার বিন্দু আসবে, মানে দুইটা বিন্দু বি এবং ডি চলে আসবে। দেখো, এখন প্রথম ক্ষেত্রে সূত্র কি? x - x1, তার নিচে cos থিটা সমান y - y1, তার নিচে sin থিটা সমান কত? r। এখন বুঝো, প্রথম ক্ষেত্রে দেখো,
x1 এবং y1 কত? আর এর মান তো 5। x1 y1 হলো যেই বিন্দু থেকে দূরত্বটা নিতেছো, বিন্দুটা কত? 2,0। তার মানে বুঝো x1 এর জায়গায় বসাবো 2, y1 এর জায়গায় বসাবো 0। একবার sin থিটা নিব হলো +4/5 এবং ওইবার cos থিটা নিব -3/5। sin থিটা নিতেছি +4/5, তাহলে cos আসবে -3/5। তাহলে প্রথমটা আর লাস্টেরটা নাও, x - 2 তার নিচে 4/5 সমান হলো 5। x - 2 সমান 4/5 × 5। 5 কাটা, সব কি ঠিকঠাক আছে? আছে তো, আই গেস আছে। আই গেস ঠিকঠাকই তো লাগতেছে, নাকি কোথাও একটা ঝামেলা হইছে? ডেটা বসাইতে কি ভুল করছি? না না না, ডেটা 2,0 2,0 প্রথম ক্ষেত্রে তারাও তো চেক দিয়ে নিলে পরে যায় দেখা যাবে যে ম্যাথ ভুল হয়ে গেছে। এই তো বলছিলাম না, ভাগ্য ভালো চোখে পড়ছে। cos থিটার মান হলো 3/5, আমি উল্টা বসাইছি। এই সেম ভুলটা জানো আমি একবার অফলাইনে পড়াইতেছি, তখন আমি এই সেম ক্যাটাগরির একটা ম্যাথ ছিল, সেম ভুল আবার করছিলাম আমি, যে cos থিটার ভ্যালু হলো 3/5, sin থিটা হলো cos থিটা 3/5, প্রথম ক্ষেত্রে -3/5, sin থিটা 4/5, sin cos উল্টা বসাইছিলাম, দেন দেখি আর কি রে ম্যাথ মিলে না। যাক, ভাগ্য ভালো, বড় ব্লান্ডার হওয়ার আগে চোখে পড়ে গেছে। তাহলে দেখি প্রথমটা আর লাস্টেরটা নিবা, তার মানে x - 2 তার নিচে -3/5 সমান হলো 5। আর গুণ দাও, x - 2 সমান 5 × -3/5। কাটাকাটি গেল, তাহলে আমরা বলতে পারি x - 2 সমান হলো -3, 2 ওই দিক গেলে যোগ হবে, 2 থেকে 3 গেলে -1। ক্লিয়ার? এবং সেকেন্ডটা আর লাস্টেরটা নাও, y - 0 মানে শুধু y তার নিচে 4/5 সমান 5। আর গুণ দাও, y সমান হলো 5 × 4/5, কাটাকাটি করলে 4, তার মানে একটা বিন্দু আসতেছে -1,4। ঠিক আছে? এখন দ্বিতীয় ক্ষেত্রে সেম সূত্র দিব আমরা, সেম সূত্র, x - x1 y - y1, একটার নিচে cos আর একটার নিচে sin ইকুয়ালস টু কত? r। কি চেঞ্জ হবে? x1 এর জায়গায় তো 2 থাকবে, এইবার cos এর মানটা আমরা নিব পজিটিভ, মানে 3/5, এবং y1 তো 0, sin এর মানটা নেগেটিভ, তার মানে -4/5 সমান r এর মান 5। তাহলে প্রথমটা আর লাস্টেরটা নাও, x - 2 তার নিচে 3/5 সমান 5। আর গুণ দাও, x - 2 সমান 3/5 × 5। 5 কাটা যায়, 2 ওই দিক পাঠায় দাও, x সমান 3 + 2, তার মানে x সমান 5। ঠিক আছে? এবং y - 0 মানে শুধু y তার নিচে -4/5 সমান হলো 5। আর গুণ পাঠা দাও, তাহলে y সমান -4/5 × 5। 5 কাটা, y সমান -4, তাহলে বিন্দুটা আসবে 5, -4। একটা হলো -1,4 আর একটা 5, -4। বোঝা গেছে? ফুল অ্যাপ্রোচটা আবার বলে দিই। হ্যাঁ, ফুল অ্যাপ্রোচটা আবার বলে দিই। আমারে বর্গের 2টা শীর্ষবিন্দু দিয়ে দিছে, অপর 2টা শীর্ষবিন্দু বের করতে বলছে। তো আমরা যে কাজটা করব, এদের কর্ণের যে মধ্যবিন্দু, ওই মধ্যবিন্দু থেকে উপরে এবং নিচে এই 2টা পয়েন্টই তো হলো বি এবং ডি। আচ্ছা, বর্গের কর্ণ 2টা সমান আসে, তার মানে এসি কর্ণ আসছে 10, বিডি কর্ণ আসবে কত? 10। আচ্ছা, দুইটার মধ্যবিন্দু বা ছেদবিন্দু, এসি এবং বিডি এর ছেদবিন্দু, যেটা কর্ণের অবভিয়াসলি মধ্যবিন্দু, সেটা হলো ও।
কারণ কি, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো ও বিন্দু থেকে 5 একক উপরে একটা বিন্দু সেটা হলো ডি, আর নিচে একটা বিন্দু সেটা হলো বি। তার মানে বিডি রেখার উপরে ও থেকে 5 একক দূরবর্তী দুইটা বিন্দু হলো 5। ঠিক আছে, তো এটার জন্য আমার সূত্র এইটা, x মাইনাস x1 বাই কস থিটা y মাইনাস y1 বাই সাইন থিটা সমান r। তো আমরা যে কাজটা করলাম, ট্যান থিটা দরকার আমার এখানে মেইনলি থিটার কাজের জন্য। তো আমরা এসি এর ঢাল বের করছি এবং বিডি এর ঢাল m2 ধরছি। এরা যেহেতু পরস্পর লম্ব, ঢালের গুণফল -1, ওটা ধরে বিডি এর ঢাল বের করে ফেলছি। এবং ও বিন্দুটা যেহেতু এসি এর মধ্যবিন্দু, ও বিন্দুও বের করে ফেলছি। তাহলে এখন দেখো বি এবং ডি হলো ও থেকে 5 একক দূরবর্তী দুইটা বিন্দু, এবং বিডি রেখার ঢাল কত, -4/3, আর ঢাল মানেই ট্যান থিটা। তাহলে ট্যান থিটা কত, -4/3। এমন একটা ত্রিভুজ যার লম্ব হলো 4, ভূমি হলো 3, অতিভুজ কত, 5। তাহলে ট্যান যেহেতু নেগেটিভ আসছে, তার মানে এই ত্রিভুজ থেকে সাইন লিখলাম 4/5, লম্ব বাই অতিভুজ। তাহলে কজ অবশ্যই নেগেটিভ হবে, ভূমি বাই অতিভুজই হবে, কিন্তু নেগেটিভ। কারণ কি, ট্যান মানে সাইন বাই কজ, সাইন পজিটিভ হলে কজ অবশ্যই নেগেটিভ হবে, না হলে তো ট্যান নেগেটিভ হবে না রে বাবা। বুঝতে পারছো? তাহলে সাইন পজিটিভ কজ নেগেটিভ, আরেকটা সিনারিও হলো সাইন নেগেটিভ কজ পজিটিভ। তো এই দুইটা সিনারিও আমরা সিম্পলি সূত্রে অ্যাপ্লাই করছি। সূত্রে x1 y1 হইলো ও বিন্দুটা যার থেকে আমরা 5 একক দূরে বিন্দু নিতেছি, এবং সাইন থিটা কস থিটা বসায় এক্স আর ওয়াই এর যে ভ্যালু আসলো ওইটাই কি বুঝাইতেছে, ও বিন্দু হতে 5 একক দূরবর্তী দুইটা বিন্দু যারা হলো বি এবং ডি। বুঝাইতে পারছি? ক্লিয়ার? লাস্ট সরি, এ হলো লাস্ট। কি বলছে, বলা হয়েছে যে এই যে ক্ষেত্রফলের যে সূত্রটা আছে না, ডিটারমিনেন্টের যে সূত্রটা, এবিসি ত্রিভুজের এ বি এবং সি বিন্দু দিয়ে দিছে, এখান থেকে এই ক্ষেত্রফলটা বের করব। দেখো, ধরো এ হলো স্থানাঙ্ক ব্যবস্থা এবং এই ধরো আমার একটা ত্রিভুজ, ত্রিভুজে এ বিন্দুটা কত, এ বিন্দু হলো x1 y1। ঠিক আছে, একটু লক মেরে নেই। এ হলো এ বিন্দু, বি বিন্দু হইল x2 y2, সি বিন্দু হইল x3 y3। ক্লিয়ার? ক্লিয়ার, তিনটা বিন্দু। এখন বলছে আদি পদ্ধতি, মানে একদম তোমার বেসিক মেথড ইউজ করে প্রুফ করো যে ক্ষেত্রফলটা ওইটা আসবে। তো এখন একটু জিনিসপত্র বুঝি। বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, তার মানে বুঝো, তার মানে এই যে এটা হলো x2, এটা হলো y2। ঠিক আছে, আচ্ছা, এরপরে এ বিন্দু হলো x1 y1, তার মানে এইটুক হইলো আমার x1, আর এই পুরাটা হইলো y1। ঠিক আছে, পুরাটা কত, y1। সি বিন্দু হইলো x3 y3, তার মানে এই পুরাটা হইল x3 এবং এই পুরাটা হইল y3। ভুজ x3, কোটি হইল y3। ধরতে পারছি? আচ্ছা, তো আমরা হলো ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাইতেছি। আমরা কিছু পয়েন্ট দিব এখানে। এবিসি তো দিলাম, আমরা এই বিন্দুটার নাম দিতেছি ডি, এটা তো মূল বিন্দু ও। এই বিন্দুটা দিতেছি এফ, সরি ই, ই যেহেতু দেইনি, এবং এই বিন্দুটা দিব হলো এফ। ঠিক আছে, এই বিন্দুটা দিতেছি হলো এফ। আর লাগবে না? লাগবে না। এখন ত্রিভুজের ক্ষেত্রফল মানে সাদা অংশটার ক্ষেত্রফল জানতে চাইতেছি। তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? দেখো, আমি যদি এ ই ডি বি অথবা এ বি ডি ই ট্রাপিজিয়াম নেই, দেখো তো ট্রাপিজিয়াম, চিত্র তাকাইও, চিত্র তাকাইও। আমার লেখা মাথার কারণে ঢাইকা আছে, আইনো সরতেছি, বাট চিত্রের দিকে তাকাও। এ বি ডি ই ট্রাপিজিয়ামটা খুঁজে পাইছো?
ABDE, এই যে পাইছি ট্রাপিজিয়াম কিভাবে, দেখো এই দুইটা বাহু সমান্তরাল না, সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, আর অন্য দুইটা সমান্তরাল নয়। আচ্ছা, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা নিব, দেন আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা নিব, এরপর আমরা এই ট্রাপিজিয়ামটা বাদ দিয়ে দিব, তাহলেই কাজ শেষ। তাহলে বুঝি, আমরা এই সাইডের ট্রাপিজিয়ামটা নিতেছি ACFE প্লাস ট্রাপিজিয়াম ACFE, ঠিক আছে, ACFE। এইখান থেকে আমি BCFD এই ট্রাপিজিয়ামটা এখন বাদ দিয়ে দিব, ট্রাপিজিয়াম BCFD, ক্লিয়ার? তাহলে আমরা কি করতেছি দেখো, আমরা হলো এই ট্রাপিজিয়ামটা নিলাম ABDE, দেন আমরা এই ট্রাপিজিয়ামটা নিলাম ACFE, এরপর আমরা BCFD এই ট্রাপিজিয়ামটা বাদ দিয়ে দিব, তাহলে আমার উপরের ত্রিভুজের ক্ষেত্রফলটা চলে আসবে। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু A প্লাস B ইন্টু H। A এবং B হলো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এবং H হলো তাদের মধ্যবর্তী দূরত্ব, H হলো তাদের মধ্যবর্তী দূরত্ব, অনেকটা এরকম। সমান্তরাল বাহুদ্বয় A এবং B আর তাদের মধ্যবর্তী দূরত্ব কত, H, ঠিক আছে? তাহলে এখন কাজে চলে আসি আমরা। ABDE, বোর্ডে তাকাইও, ABDE খুঁজে পাইছো? ABDE, আচ্ছা, সূত্র কি, হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু কোন দুইটা, এই যে ডট ডট যে দুইটা লাইন আছে y2 আর এটা কত y1, এদের যোগফল, তার মানে y2 প্লাস y1 ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব হলো এইটা, যেটা হলো x1 মাইনাস x2, তাই না? x1 থেকে x2 বাদ দিলেই তো এটা চলে আসবে, x1 মাইনাস x2, বুঝা গেছে? ক্লিয়ার? এরপরে ACFE কোনটা, ACFE এই যে ট্রাপিজিয়ামটা, এখন এটার ক্ষেত্রেও সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল কোনটা, y1 আর y3, y1 প্লাস y3, তাই তো? এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কোনটা, এইটা। কিভাবে পাবো, এই পর্যন্ত x3, সেখান থেকে x1 বাদ দাও, x3 থেকে আমরা x1 বাদ দিব, বুঝা গেছে? ক্লিয়ার? লাস্টে মাইনাস ট্রাপিজিয়াম অফ BCFD, এই যে BCFD, ক্লিয়ার? এখন এখানে সমান্তরাল বাহু এই দুইটা y2 আর y3, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল y2 প্লাস y3, এই যে সমান্তরাল বাহুদ্বয়। এখন এদের মধ্যবর্তী দূরত্ব এটা না, এখন এটা অ্যাকচুয়ালি কত, এটা হলো x3, সেখান থেকে x2 বিয়োগ, দেখো তো x3 এ হলো এই পুরাটা, তার থেকে x2 বিয়োগ, x3 মাইনাস x2, এটা বসাইতে পারলেই হয়ে গেছে। তাহলে আরেকবার বুঝাই দিই সবাই রে, দেখো এদিকে, দেখো প্রথমত ABDE, এই যে হাফ ইন্টু সমান্তরাল বাহু y1 প্লাস y2 এবং এদের মধ্যবর্তী দূরত্ব হইল x1 মাইনাস x2, x1 থেকে x2 বাদ দিলেই চলে আসতেছে, ঠিক আছে? তারপরে ACFE, ACFE সমান্তরাল বাহু y3 এবং y1 যোগ হইল, এবং আমরা হইল তাদের মধ্যবর্তী দূরত্ব বলতেছি এটা, যেটা হলো x3 মাইনাস x1, x3 থেকে x1 বাদ দিলেই এটা চলে আসতেছে, ক্লিয়ার? আচ্ছা, লাস্ট BCFD, এই যে BCFD, তাহলে দেখো সমান্তরাল বাহু y2 y3, হাফ y2 প্লাস y3, আর মধ্যবর্তী দূরত্ব এটা, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তাহলে এটা কত আসবে, x3 করলামটা কি,
এবার ঠিক আছে, দেখো মধ্যবর্তী দূরত্ব, এই যে মধ্যবর্তী দূরত্ব, এটা কত x3, সেখান থেকে x2 বাদ গেছে, তাহলে তো আমি মাঝেরটা পেয়ে গেছি, শেষ, ধরতে পারছি, এটা ধরতে পারলেই কাজ শেষ, দেন বাদ বাকি আমাদের জাস্ট ক্যালকুলেশন, আর কিছু না। এখন আমরা হাফ কমন নিব, হাফ কমন নেওয়ার আগে এদিকে গুণ করি, ভিতরে গুণ দাও, x1 এর সাথে গুণ দাও, আসবে x1 y2 প্লাস x1 y1 মাইনাস x2 এর সাথে গুণ দাও, মাইনাস x2 y2 মাইনাস x2 y1, ঠিক আছে। তারপরে হাফ y1 x3 অথবা x3 y1 একই কথা, তারপর y1 x1 মানে x1 y1 x3 y3 প্লাসে মাইনাসে মাইনাস x1 y3, ঠিক আছে। লাস্টেরটা মাইনাস হাফ, দেখো x3 y2 প্লাস x3 y3, ঠিক আছে। x2 গুণ যাবে y2 এর সাথে, মাইনাস x2 y2 x2 y3 মাইনাস x2 y3, ক্লিয়ার। এরপর আমরা হাফ কমন নিব, সেম পেজটা আমি আরেকবার নিব, নাহলে ওই লাইনটা হারাই ফেলবো। লক করা আছে, ওকে। এবার আমরা হাফ কমন নেই, হাফ কমন নিলে প্রথমে কি থাকে, প্রথমে থাকে x1 y2, তারপর থাকে x1 y1, তারপর থাকে মাইনাস x2 y2 মাইনাস x2 y1, তারপরে x3 y1 মাইনাস x1 y1 প্লাস x3 y3 মাইনাস x1 y3, লাস্টে মাইনাসের কারণে এই লাস্টের গুলোর চিহ্ন চেঞ্জ হবে, হয়ে যাবে মাইনাস x3 y2 প্লাস, সরি প্লাস না, চিহ্ন চেঞ্জ, মাইনাস x3 y3 প্লাস x2 y2 প্লাস x2 y3, ঠিক আছে। এখন এগুলোরে বাদ দিয়ে দাও, x2 y3 x2 y2 x3 y3 x3 y2, ঠিক আছে। এখন দেখো কি কি কাটা যায়, x2 y2 x2 y2 কাটা যায়, x1 y1 x1 y1 কাটা যায়, x3 y3 x3 y3 কাটা যায়, ঠিক আছে। তাহলে টোটালি থাকে কি হাফ x1 y2, আর কি কোনো x1 আছে খুঁজো তো, ওই তো x1 y3 মাইনাস x1 y3 একসাথে রাখলাম, তারপর x2 y1, এই তো মাইনাস x2 y1 x2 আর আছে এই তো লাস্টে, প্লাস x2 y3, আচ্ছা। এরপরে x3 y1 মাইনাস x3 y2, আমরা লাস্টে লিখবো কিভাবে জানো, নির্ণায়কের ফরম্যাটে, তাই তো। এখন যে কাজটা করব, দেখো সাজায় লেখার পর হাফ, প্রথম যে দুইটা আছে এদের মধ্যে x1 কমন যায়, থাকে y2 মাইনাস y3, পরের দুইটার মধ্যে আমি মাইনাস x2 কমন নিব, কারণ শুরুতে মাইনাস চলে আসছে, মাইনাস x2 কমন নিলে আসবে y1 মাইনাস y3, লাস্টের দুইটার মধ্যে আমি আবার প্লাস x3 কমন নিব, তাহলে আসবে y1 মাইনাস y2, প্যাটার্নটা ধরতে পারছো, নির্ণায়কে সেম কাজ করি না, প্রথমটা ভাঙার সময় প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, বেসিক্যালি নির্ণায়কে আমরা ভাঙা থেকে জোড়া লাগাইতেছি, কাইন্ড অফ উইয়ার্ড শোনায়, বাট নির্ণায়কের ক্ষেত্রে আমরা ভাঙি, এখানে ভাঙার থেকে জোড়া লাগাইতেছি। এখন এই লাইন যে আমি লিখছি, এখন এইটারে আমি নির্ণায়ক আকারে লিখবো, দেখো সিম্পলি আমরা এটা জানি যে একটা নির্ণায়ক যদি এমন থাকে এ বি সি ডি 2/2 নির্ণায়ক, তাহলে এটারে আমরা লিখি আর আর গুণ, তাই তো, এইভাবে এডি
আরে বাবা রে, মাইনাস বিসি, তাই তো, এডি মাইনাস বিসি। ভালো কথা। তাহলে এখানে দেখো x1 থাকলো, y2 মাইনাস y3 এর কিভাবে লিখবো? এখানে তো এডি মানে এদিকে এ ছিল বাম সাইডে উপরে, তার বরাবর কোনাকুনি ডি ছিল, এখানে তো শুধু y2 আছে, তার মানে হইলো বুঝো তার মানে হইলো এখানে y2 আছে, তার বরাবর কোনা বরাবর আছে 1, তার কোনা বরাবর কত আছে 1। দেখো এডি মানে হইলো এখানে বামে উপরে এ আছে, তার কর্নার বরাবর ডি আছে, যেন গুণ করলে এডি হয়ে যায় সিম্পলি, মানে তার সাথে হইলো এদিকে বিসি, মানে হইলো এখানে বি থাকবে এবং কর্নার বরাবর সি থাকবে। বাট এখানে আছে শুধু y2, তার সাথে কিছু গুণ নাই, যেমন এখানে এডি এর সাথে ডি গুণ ছিল, এখানে শুধু y2, তার মানে তার আরআরই বরাবর 1 আছে। আর এখানে y3 তার আরআরই বরাবরও 1 আছে। এটার এখন গুণ করে দাও তো, 2/2, এটার ভেঙে দাও, y2 মাইনাস y3, আগেরটা লেখা যায়? যায়। তার মানে সিম্পলি আমরা রিভার্স কাজটা করতেছি। এরপরে মাইনাস x2 y1 মাইনাস y3, তার মানে y1 আরআরই হলো 1, y3 আরআরই হলো 1। আগেরটা কি লেখা যায়? এর থেকে যায়, y1 মাইনাস y3 লেখা যায়। তারপরে x3 y1 মাইনাস y2, তার মানে এই যে y1 তার আরআরই হলো 1, এই যে y2 তার আরআরই হলো 1। ক্লিয়ার? দেখো এটারে ভেঙে উপরেরটা লেখা যায়? যায়, y1 মাইনাস y2 লেখা যায়। এখন এইটারে আমি এখন একটা 3/3 নির্ণায়ক লিখব। কিভাবে? প্রথমত x1 আছে, x2 আছে, x3 আছে, তার মানে x1 x2 x3 এই তিনটা আছে হলো প্রথম রো বরাবর, x1 তারপরে x2 তারপরে x3, অথবা চাইলে কলাম বরাবরও লিখা যেত, লিখলাম রো বরাবর, আমরা রো বরাবর ভেঙে অভ্যস্ত, তাই তো, ওইভাবেই লিখলাম। তো ভাঙার ক্ষেত্রে জিনিসটা এরকম হয় না যে x1 নিছো, দেন x1 যে রোতে আছে ওটা বাদ দিয়ে দাও, যে কলামে আছে ওটা বাদ দিয়ে দাও, দেওয়ার পর যেটা থাকে ওটাই তো এভাবে লেখো না, দেওয়ার পর যেটা থাকে সেটাই তো এভাবে লেখো। তাহলে দেওয়ার পর যেটা থাকবে সেটা আমরা এভাবে লিখবো, লিখছি এভাবে কি y2 y3 1 1। বুঝছো? আবার বলতেছি, x1 বরাবর রো কলাম বাদ দেওয়ার পর যেটা থাকবে ওটা ওইভাবে লিখবা, ওইখানে লিখবা। তাহলে অ্যাকচুয়ালি আছে কত? তাহলে y2 y3 1 1। ক্লিয়ার? ধরতে পারছি? তার মানে বুঝো x1 বরাবর রো কলাম বাদ দিয়ে আমরা অ্যাকচুয়ালি নির্ণায়ক ভাঙার সময় এই অংশটাই তো এখানে লিখি, অনেকে ডিরেক্ট গুণ করে দিই, তাই তো। এরপরে আমরা x2 লিখি, এই যে x2 তার চিহ্ন নেগেটিভ হয়। এরপর x2 বরাবর আমরা রো কলাম বাদ দেই, বাদ দেওয়ার পর যা থাকে ওটাই তো লিখি। বাদ দেওয়ার পর কি আছে? y1 1, তার মানে এখানে বসবে y1 1। বুঝো বুঝো বুঝো, মিলায়ও। x2 বরাবর রো কলাম বাদ দেওয়ার পর যেটা থাকবে ওটাই লিখবো, বাদ দেওয়ার পর আছে কি y1 y3 1 1, মিলছে? y1 y3 1 1। লাস্টে x3 বরাবর রো এবং কলাম বাদ দেওয়ার পর কি থাকবে? y1 y2 1 1, y1 y2 1 1। শেষ শেষ। ধরতে পারছি? সিম্পলি দেখো যে এইখান থেকে ভেঙে আগের লাইনে যাওয়া যাইতেছে কিনা, যদি যায় তাহলে ওকে। আমি আবার এই দুই লাইনটা বুঝাই দিই। x1 আর এই যে গুণাকারে আছে y2 মাইনাস y3, এটার আমরা এই 2/2 নির্ণায়ক লিখতে পারি। যেমন AD মাইনাস BC রে লেখা যায় AD মাইনাস BC লেখা যায়। তো সেম কাজ আমরা এখানে করছি, y2 এর সাথে কিছু গুণ নাই, মানে 1 গুণ আছে, তার মানে y2 তার কোনাকুনি বরাবর 1, y3 এর কোনাকুনি বরাবর 1। ঠিক আছে? তো সেম ভাবে এটা কমপ্লিট করছি, করার পর দেখলাম যে এটা বেসিক্যালি এখন একটা 3/3 নির্ণায়কে লেখা যাবে। তো শুরুতে x1 লিখছি, রো কলাম বাদ দিছি। নর্মালি নির্ণায়ক ভাঙার সময় কি করি? x1 বরাবর রো কলাম বাদ দেই, যেটা থাকে দেন ওইটাই কি আমরা লিখে দিই। তাহলে এখানে লিখছি কত? y2 y3 1 1 বসাই দিছি, y2 y3 1 1। ঠিক আছে? তারপর x2 বরাবর রো কলাম বাদ দিলে কি থাকার কথা? y1 y3 1 1 লিখে দিছি, y1 y3 1 1। এটা বসানোর পরই দেখা গেছে যে মিলে গেছে। ক্লিয়ার? এখনো একবারে পুরোপুরি মিলে নাই, তো আমরা এখন এটারে ট্রান্সপোজ করব, রো গুলারে কলাম বানাবো, কলাম গুলারে রো। রো হইল x1 x2 x3 কলাম হয়ে গেল, পরের রো হইল y1
y2 y3 কলাম হয়ে গেল, তারপরেরটা হলো 1 1 1 কলাম হয়ে গেল। প্রমাণিত। ক্লিয়ার? ধরতে পারছি? তাহলে আদি পদ্ধতিতে প্রমাণ করা শেষ। সো এটার মাধ্যমে এনডিসির রাউন্ড 2 এর যে কোয়েশ্চেনটা ছিল আমরা সলভ করলাম। স্লাইড আমি দিয়ে দিব। তো জানাই কেমন লাগলো, মানে আদৌ কোনো লাভ হয়েছে কিনা, নাকি ভাই হুদাই ভগর ভগর করলেন, কিছু বুঝি নাই। তো ইনশাল্লাহ যদি তোমাদের রেসপন্স থাকে আমি পরবর্তী রাউন্ডের কোয়েশ্চেন নিয়ে আসবো। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।